Friends, Assalamu alaikum. Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, we are going to discuss about narration, and we have already taken 2 classes on narration. Today this is 3rd class on narration, and in this class we will discuss mainly on the roles of passage narration. In the previous 2 classes, you learned what is narration, types of narration, basic rules of changing narration, especially the rules of changing detached sentence. Today, we will emphasize on the rules of passage narration. সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই যে জিনিসগুলো জেনেছো সেগুলো আমরা আজকে আরেকটু মনে করা দেওয়ার চেষ্টা করব। আমি তারপরেই প্যাসেজ ন্যারেশন করব, কারণ একটা প্যাসেজ তৈরি হয় কিন্তু সেন্টেন্স দিয়েই, অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়েই প্যাসেজ তৈরি হয়। তাই সেন্টেন্স ন্যারেশনের নিয়মগুলো যদি তোমরা খুব ভালোভাবে জেনে রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে প্যাসেজ ন্যারেশন করাটা খুবই সহজ হবে। আমার সেন্টেন্স ন্যারেশনের যে নিয়মগুলো ছিল সেই নিয়মের সাথে শুধুমাত্র প্যাসেজ ন্যারেশনের কয়েকটা নিয়ম জানতে হবে। তো আমরা এই জন্যই প্যাসেজ ন্যারেশনের উপর গুরুত্ব দিব এবং সেই নিয়মগুলো আবার আমরা দেখব। তো আমরা একটু দেখি যে আমরা এতদিন কী পড়েছিলাম। আমরা পড়েছিলাম ন্যারেশন কী, মনে আছে তোমাদের নিশ্চয়ই? ন্যারেশন কী বলো তো? হ্যাঁ, অবশ্যই মনে আছে। ন্যারেশনটা হলো অ্যাক্ট অফ রিপোর্টিং, অর্থাৎ কোনো বক্তার কথাগুলোকে কিভাবে অন্যের কাছে উপস্থাপন করা যায় সেই পদ্ধতি বা প্রক্রিয়া অথবা এই কাজটাকেই আমরা ন্যারেশন বলে থাকি। দেখো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, লিনা সেড টু মি আই এম ইল সো আই ক্যান জয়েন উইথ ইউ। এখানে দেখো আই এম ইল মানে এটা বোঝায় না যে আমি অসুস্থ, অর্থাৎ তোমার টিচার অসুস্থ, এমনটা না। কিন্তু এখানে অসুস্থ কে? লিনা অসুস্থ। দ্যাট মিন্স লিনা অসুস্থ, সেই কথাটা লিনার ভাষায় আই এম ইল বলে বক্তা বা স্পিকার বলে দিছে। তাহলে এই যে কাজটা একভাবে করলো, আবার এই কাজটাকেই আরেকভাবে করা যায়। আমরা একটু দেখি, লিনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল সো শি কুড নট জয়েন উইথ দ্যাম। দেখো এখানে শি ওয়াজ ইল, শি কিন্তু লিনাকে বোঝাইছে, দ্যাট ইউজ করা হয়েছে। তারপরে সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট টেন্স ছিল পাস্ট টেন্স করা হয়েছে। এই নিয়মগুলো আমরা পড়ছি। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এখানে একটা পদ্ধতি কমা ইনভার্টেড কমা ইউজ করে এবং বক্তার কথাটা কোনো রূপ পরিবর্তন না করে হু উপস্থাপন করা যায়। সেই পদ্ধতির নামটা হলো ডাইরেক্ট স্পিচ। আর পরিবর্তন করার মাধ্যমে, অর্থাৎ স্পিকার তার নিজের মতো করে যখন কোনো কথা বলে তখন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা যে সেন্টেন্সটার কথা বলছিলাম, লিনা সেড টু মি আই এম ইল সো আই ক্যান জয়েন উইথ ইউ, এটা হলো আমার ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করাই আমার নিয়ম ছিল। তো আমরা যে 6টা ধাপ অবলম্বন করার কথা বলছিলাম, একটু দেখো ধাপগুলো কী ছিল। প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছিল। আমরা আইডেন্টিফাই কি করব? সাবজেক্ট কি, অবজেক্ট কি, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, এখানে পার্সনগুলো চিন্তা করতে হবে এবং টাইমের আপডেট লাগে। সো আমরা দেখি আগে প্রথমে আইডেন্টিফাই করি। প্রথমটা আমরা কোনটা? এইটুকু হলো রিপোর্টিং ভার্ব, লিনা সেড টু মি, এটা রিপোর্টিং ক্লোজ বলা হয়। রিপোর্টিং ভার্ব সেড টু এবং এটা মিলে রিপোর্টিং ক্লোজ। এটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে আছে। এরপরে দেখো আই এম ইল প্রেজেন্ট টেন্সে আছে, আই ক্যানট জয়েন প্রেজেন্ট টেন্স। রিপোর্টেড স্পিচ হলো আই এম ইল সো আই ক্যানট জয়েন ইউ। তার আমরা রিপোর্টিং ভার্ব পাইলাম, রিপোর্টেড স্পিচ পেলাম। এরপরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পাইছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পেয়েছি, অবজেক্ট পেয়েছি, পার্সন চিনতে পারলাম এবং টেন্স সম্পর্কে জানতে পারলাম। এবার আমি চেঞ্জ কীভাবে করব? দ্বিতীয় স্টেপটা ছিল চেঞ্জিং রিপোর্টিং ভার্ব। আমরা রিপোর্টিং ভার্ব সেড টুকে চেঞ্জ করলাম টু টোল্ড। এরপরে কমা ইনভার্টেড কমা কি আমরা রিপ্লেস করব দ্যাট দ্বারা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। তোমরা 5টা সেন্টেন্সের নিয়ম কিন্তু ইতিমধ্যে পড়ছো, আমি সেই দিকে যাব না। আমি একটা সেন্টেন্স দিয়েই প্যাসেজ ন্যারেশনে চলে যাব। দেখো আমরা কি করতে পারি, কমা ইনভার্টেড কমা পরিবর্তে আমরা দ্যাট লিখলাম। এরপর চেঞ্জিং প্রনাউন পরিবর্তন করার সময় দেখো আমার এখানে কি ছিল? আই ফার্স্ট পারসন। তা আমার নিয়ম অনুসারে ফার্স্ট পারসন সাবজেক্টকে বোঝায় লিনা, লিনার প্রনাউন আমরা শি লিখব। তা লিনা টোল্ড মি দ্যাট শি, যেহেতু এম ইল প্রেজেন্ট টেন্স ছিল আমাকে পাস্ট টেন্স করতে হবে, ওয়াজ ইল।
তারপরে সো আবারও আই ফার্স্ট পারসন, সো লিনা কি বোঝাবে, শি, ক্যান নট ছিল প্রেজেন্ট টেন্স, হবে আমার কুড নট জয়েন উইথ, ইউ আসিল সেকেন্ড পারসন, অবজেক্টকে বোঝাবে অর্থাৎ আমি এবং লিনা মিলে আস জয়েন উইথ, তুমি এখানে মি দিতে পারো আমার সাথে। তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পারলাম যে সেন্টেন্সটা কী দাঁড়ালো, লিনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল সো শি কুড নট জয়েন উইথ মি। এই সেন্টেন্সটা আমার সেন্টেন্স নির্দেশনের নিয়ম। ঠিক একই রকমভাবে শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে পরে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্ক বস্তু, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ, ওয়েদার বা ডাব্লিউএস ওয়ার্ড বসে। ঠিক একই রকমভাবে সেন্টেন্সটা ইম্পারেটিভ যদি হতো তাহলে সেড টু এর পরিবর্তে কী বস্তু মনে আছে? হ্যাঁ, সেখানে তোমার আস্ক, রিকোয়েস্ট, টোল্ড, অর্ডার, কমান্ড এগুলো বস্তু, এবং কমা ইনভার্টেড কমা রিপ্লেস হতো টু দ্বারা। অপটেটিভ সেন্টেন্সে প্রেড অথবা কি বস্তু, উইশ বস্তু, এবং কমা ইনভার্টেড কমা সেক্ষেত্রে দ্যাট বস্তু। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো বস্তু, এবং কমা ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বস্তু। তবে মনে রাখতে হবে তোমাকে আবারও একটা কথা, সবসময় কমন যে নিয়মটা, যে ন্যারেশন আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন রিপোর্টের স্পিচটা যে সেন্টেন্সেই থাকুক না কেন বা পুরা সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যায়। ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ হবে। আজকে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করব তখন কিন্তু তোমাকে ভুলে যাওয়া যাবে না এই 6টা স্টেপ। আমরা আজকে এখন প্যাসেজ ন্যারেশন করার সময় কি কি লাগে একটু দেখব। অবশ্যই আমার 6 স্টেপ যেটা আইডেন্টিফিকেশন, চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, রিপ্লেস কমা অ্যান্ড ইনভার্টেড কমা, চেঞ্জিং প্রোনাউন, চেঞ্জিং টেন্স অ্যান্ড আপডেট টাইম অ্যান্ড প্লেস, এই 6টা স্টেপ তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং নতুন কিছু জিনিস শিখতে হবে। আমরা একটু দেখব নতুন জিনিসগুলো, দেখি কী কী লাগে। ওইটা না তো কোন জায়গায় পোস্ট করলে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা যেটা বলছিলাম প্যাসেজ ন্যারেশনের জন্য প্রথমত আমার সেন্টেন্সটা পড়ে কে বলছে কাকে বলছে এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে আমরা আগে যে ডিটাচ সেন্টেন্সের যে রুলসগুলো আছে সেগুলো অনুসরণ করে করতে পারবো। দেখি আমরা, রোমা সেড টু লিনা, এখানে স্পিকার রোমা কাকে বলছে? লিনাকে বলছে। ডু ইউ লাইক দিস পেন, তুমি কি এই কলমটা পছন্দ করো? আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। সেড লিনা, লিনা এটা উত্তর দিয়েছিল। তার মানে কি বুঝলাম যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সটার মধ্যে রোমা লিনাকে প্রশ্ন করছিল কলমটা পছন্দ করো কিনা। এবার আমরা এটাকে দেখি আগের নিয়ম অনুসারে কি বলে। রোমা ওই সেড টু এর পরিবর্তে আস্কড বসে আমি আস্কড লিখলাম, তারপর লিনা ঠিক রাখলাম, কমা ইনভার্টেড কমা পরিবর্তে ইফ বা ওয়েদার বসে আমি লিখলাম। ডু ইউ লাইক দিস পেন, প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ইউজ সেকেন্ড পারসন, সো লিনাকে বোঝাবে শি, লিনা। তারপরে ডু ইউ লাইক, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হবে লাইকড। দিস দ্যাট পেন, এরপরে কি বললো? লিনা রিপ্লাইড, যে লিনা রিপ্লাইড, কমা ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, তারপরে আই আসলে ফার্স্ট পারসন, সাবজেক্ট লিনা, লিনাকে বোঝালো শি, ডিড নট লাইক ইট, ডু নট ছিল ডিড নট হয়ে গেল। তার মানে আমার এখানে নতুন করে কোনো নিউ ইউজ করি নাই, আমরা সেন্টেন্স ন্যারেশনের নিয়মগুলি আমরা লিখছি এখানে। তাহলে কি আমার পরিবর্তন কিছু আছে? না, কোনো পরিবর্তন করতে হয় নাই। কে বলছে কাকে বলছে এটা বুঝে ফেলছি খালি। এখন দ্বিতীয় একটা নিয়ম আছে, সেটা হলো অনেক সময় দেখবা সেন্টেন্স আছে রিপোর্টিং ভার্বের মধ্যে কোনো কিছু উল্লেখ নেই, অর্থাৎ রিপোর্টিং ভার্বই অনুপস্থিত এখানে। তাহলে সেটা কি আমরা করবো না? অবশ্যই করবো। দেখি কি আসছিল, যে গিভ মি আ পেন প্লিজ, আমাকে একটা কলম দিন দয়া করে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো কে বলছে কাকে বলছে কিছু জানি না। যদি এরকম না থাকে তাহলে যে বলছে তাকে আমরা সেভাবে স্পিকার রাখবো, আর যাকে বলছে অর্থাৎ দি পার্সন স্পোকেন টু, তাহলে আমার হয়ে যায়। আমরা একটু দেখি কী হয় অ্যান্সারটা। দ্য স্পিকার যেহেতু প্লিজ আসছিল তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিকোয়েস্ট বুঝাইছে, সো আমি লিখতে পারি দ্য স্পিকার রিকোয়েস্টেড দ্য পার্সন স্পোকেন টু, কমা ইনভার্টেড কমা পরিবর্তে কি বসে? টু বসে, আবার টু। তারপরে ভার্ব গিভ, মি আসছিল, হিম হবে আ পেন। সো সেন্টেন্সটা কী দাঁড়ালো? দ্য স্পিকার রিকোয়েস্টেড দ্য পার্সন টু স্পোকেন টু গিভ হিম আ পেন। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই এই সেন্টেন্সটাও। আমরা এখন 3 নম্বর নিয়মের দিকে যাব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা দেখো, আমরা 3 নম্বরে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে অনেক সময় দেখবা ইয়েস অথবা নো থাকবে। সেক্ষেত্রে আমরা ইয়েস নোর পরিবর্তে কী লিখব? ইয়েস যখন থাকবে তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখে
আমরা অন্যান্য নিয়মগুলো ঠিক রেখে সেন্টেন্সটা করার চেষ্টা করব। রুমা said to রিনা, have you done your homework? রিনা said, no, I haven't. And দেখো নো আছে, আমি যে নিয়মটা আসলে মূল এমফাসাইজ করতে চাইছিলাম সেই জায়গাটায় আগেগুলো ঠিক আগের মতো আইডেন্টিফাই করব। রুমা লিখছি আমি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স said to past tense ছিল, এর পরিবর্তে আমি asked লিখলাম। রিনা লিখেছি, কমা ইনভার্টেড কমা পরিবর্তে ইফ লিখলাম। এবার আসো হ্যাভ ইউ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার নিয়ম অনুসারে পাস্ট পারফেক্ট টেন্স হবে যে শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। আমার এখনকার যে রোলটা মানে নো, এই জায়গাটি আমরা কেবল আসলাম যে রিনা সেইড নো, তাহলে কী হবে, রিনা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখলাম। এরপর আমার যে মূল নিয়মটা ছিল সেটা আই হ্যাভেন্ট মানে অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড নট, অথবা আমি এখানে সরাসরি অ্যান্ড সেড না লিখে দ্যাট দিয়েও করতে পারবো, কারণ আমার কমা ইনভার্টেড কমা দ্যাট বসে শি হ্যাড নট, শুধুমাত্র নোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো আমি। যদি এখানে ইয়েস থাকতো আই হ্যাভ ডান, তাহলে আমি লিখতাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড ডান। এবং দেখি আমরা তারপরে আরেকটা নিয়ম আমরা একটু তাকাই। 4 নম্বর নিয়মটা কী ছিল, যে ডাইরেক্ট স্পিচে অনেক সময় দেখবা সংক্ষেপে কিছু প্রকাশ করে, সংক্ষিপ্ত রূপ থাকে, কিন্তু সেটা ইনডাইরেক্ট করার সময় সংক্ষিপ্ত রাখা যাবে না, কারণ আমার পুরো আবার সাবজেক্ট ভার্ব বসে পুরো সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। তাহলে আমি একটু দেখি একটা উদাহরণ। হি সেড টু মি হোয়াট ইউ ডুইং, আই সেড নাথিং। দিস ইজ নাথিং এ সিম্পল ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটা কিন্তু একটা পুরো সেন্টেন্সকে এক্সপ্রেস করছে, আমি কিছুই করতেছি না। তাহলে আমাকে এই কথাটা আমি কিছু করতেছি না যে ভাবটা নাথিং শব্দ দ্বারা বোঝাচ্ছে, সেটাকে আমার ইনডাইরেক্ট করার সময় পুরোটা লিখতে হবে। আমরা একটু দেখি। হি আস্কড মি, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সেড টু বলতে আস্কড লিখলাম আমি, কমা ইনভার্টেড মি লিখছি। এবার কিন্তু দেখো কমা ইনভার্টেড কমা পরিবর্তে ইফ বা হোয়াইদা লিখতে পারতেছি না, যেহেতু আমার ডাব্লিউএস ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে আছে, অর্থাৎ হোয়াট লিখলাম। এরপরে আর ইউ ডুইং, আই ওয়াজ ডুইং। এবার আই সেড নাথিং মানে কি, সে প্রশ্ন করছিল আমি উত্তর দিছি, আমি জাস্ট উত্তর ইংরেজিটাই করলাম, আই রিপ্লাইড। কমা ইনভার্টেড কমা পরে দ্যাট আই ওয়াজ ডুইং নাথিং। সো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে একটা প্যাসেজে যখন একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে সে এবং একই ব্যক্তির বক্তব্য প্রকাশ করবে, সেক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় সেন্টেন্সটা শুরু করার আগে বা পরবর্তী সেন্টেন্সগুলো শুরু করার আগে এই শব্দগুলো লিখতে হবে। অ্যান্ড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, অ্যাগেন সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, এগুলো দ্বারা তোমার দ্বিতীয় পরের সেন্টেন্সগুলো যুক্ত করতে হবে। একটার পরবর্তী যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে সবগুলোই। যেমন আমি একটা উদাহরণ দিই এখানে, আই এম হাংরি, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট। দেখো এখানে দুইটা সেন্টেন্স, আই এম হাংরি অ্যাসার্টিভ সেন্টেন্স, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট, এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্পিকার একজন, সেটা হলো কামাল। তাহলে আমার এখানে যেহেতু দুইটা আই আছে, কামালেরই বক্তব্য, এখানে আমরা ওই শব্দগুলো একটা অ্যান্ড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট লিখবো। কীভাবে লিখি আমরা একটু দেখি। কামাল সেড দ্যাট, একটা জিনিস মনে রাখবা যে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের প্রথমেই থাকে এমন ধারণা পোষণ করা ঠিক না, সেন্টেন্সের পরেও থাকতে পারে। যেমন এখানেই পরে আছে, পরে থাকলেও আমরা যখন ইনডাইরেক্ট করবো তখন আমরা প্রথমে লিখে ফেলবো। তো কামাল সেড দ্যাট হি ওয়াজ হাংরি, এটা প্রথম অংশটা, আই এম হাংরি পাস্ট টেন্স, হি ওয়াজ হাংরি। এরপরে অ্যান্ড, আমি লিখছিলাম অ্যান্ড, এখানে অ্যান্ড লিখছি। অলসো অ্যাডেড দ্যাট হি হ্যাড নট ইটেন ইয়েট। তাহলে আমরা যে একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এবং একই ব্যক্তির বক্তব্য যদি প্রকাশ করা হয়, তাহলে আমরা অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাগেন সেড দ্যাট, ফার্দার অ্যাডেড, ফার্দার সেড দ্যাট, এই শব্দগুলো আমরা লিখে পরবর্তী অংশগুলো শুরু করব একই ব্যক্তির বক্তব্য যখন হবে। কিন্তু এবং সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রেও অ্যাগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, এই শব্দগুলো আমরা লিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা এই শব্দগুলো লিখব। যেমন দ্য মেন সেড টু দ্য বয়, হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। এখানে দেখো দুইটা কোশ্চেন, একটা হলো হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি, কেন ডিস্টার্ব করতেছো, আর একটা হলো তুমি কি তোমার হোমওয়ার্ক করো নাই। দুইটা সেন্টেন্স, তাহলে আমরা ওই কথাগুলো আবার লিখতে পারি। যেহেতু ইন্টারোগেটিভ আমরা আস্কড লিখলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে হোয়াই, হি ডিস্টার্ব হিম, হি মানে বয় আর হিম মানে ম্যান। আবার দি ম্যান অ্যাগেইন আস্কড দ্য বয় ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক।
আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন কিন্তু একটা প্যাসেজে যদি একাধিক ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি করব আমরা? তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। যেমন দ্য ম্যান সেড টু দ্য বয় ডোন্ট ডিস্টার্ব মি, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। গো আউট ফ্রম হিয়ার, এর আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা এটাকে আমরা কীভাবে করব? দ্য ম্যান টোল্ড দ্য বয় নট টু ডিস্টার্ব হিম, একটা ক্লোজ, আর একটা শুরু করবো আমরা অ্যান্ড দ্বারা, এই যেটি আমার কথা ছিল। একাধিক ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, এবং সেক্ষেত্রে তো প্রথমটা সিম্পলি টোল্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু এবার এটা কিন্তু অর্ডার, গো আউট ফ্রম হেয়ার। সো এখানে আমরা অর্ডার লিখলাম, অর্ডার হিম টু গো আউট ফ্রম দেয়ার। এরপরে দেখো অনেক সময় দেখবে একটা সেন্টেন্সের ভিতরে সার্ভ থাকে। সার্ভ যখন থাকে তখন আমরা কিন্তু একটু চিন্তা করতে হবে স্যার কীভাবে আছে। অনেক সময় স্যার হিসেবে অ্যাড্রেস করা হয়, যেমন তোমরা আমাকে কি নর্মালি আমাদের বাংলাদেশে কালচার হিসেবে টিচারদেরকে স্যার বলে থাকো। টিচারদের যখন স্যার ডাকো তাহলে সেটা কি অ্যাড্রেস করলা তুমি আমাকে স্যার হিসাবে, সেক্ষেত্রে তোমরাও লিখবে অ্যাড্রেসিং এস স্যার। আবার অনেক সময় হোটেলে গেলে হোটেল বয় দেখবা তোমাকে স্যার স্যার বলতেছে, সে কিন্তু তোমাকে মূলত অ্যাড্রেস করতেছে, কিন্তু সেই জায়গাটায় হোটেল বয় করতেছে একটা রেসপেক্ট দেখানোর জন্য, যাতে করে তুমি একটু সন্তুষ্ট হও তার আচরণে। এরকমভাবে তাহলে আমরা রেসপেক্টফুলি অথবা নাউন করলে উইথ রেসপেক্ট ব্যবহার করতে পারি, আবার অ্যাড্রেসিং অ্যাজ স্যার এটাও ইউজ করতে পারি। তবে নর্মালি আমার একটা সাজেশন থাকবে, যেটা মানে না ব্যতিক্রম হলে নাম্বার দিবে না এমন না, যেটা হলো তুমি নর্মাল টিচারদের যখন অ্যাড্রেস করবা, সিনিয়র ইয়াদের কারকে অফিসিয়ালি যে তোমার স্যার বলার মতো, যাকে আমরা নর্মালি স্যার বলে থাকি, এরকম বিষয়টা থাকলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়েই লিখবো। যেমন দি বয় সেড টু দ্য হেডমাস্টার, নর্মালি হেডমাস্টারকে আমরা স্যার বলে থাকি, সো এখানে অ্যাড্রেস দিয়ে করার পক্ষে আমি। দ্য বয় সেড টু দ্য হেডমাস্টার স্যার প্লিজ পার্ডন মি দিস টাইম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অ্যাড্রেসিং এ স্যার আমরা প্রথমেই লিখে দেব, তারপর দি বয় রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার, প্লিজ শব্দ থাকার জন্য আমি রিকোয়েস্ট লিখলাম, রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার টু পার্ডন হিম মানে বয় দ্যাট টাইম। তাহলে আমরা স্যার শব্দটা কী করলাম? অ্যাড্রেসিং এস। এখানে কিন্তু কেউ কেউ যদি এইভাবে লেখে দ্য বয় রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুল্লি, তাহলেও নাম্বার কাটা যাওয়ার সুযোগ নেই এবং এটাও ঠিক হবে। তবে আমার মতামত হলে দেখো, ওকে আমরা পরের একটা নিয়ম দেখি। কিন্তু দেখো আরেকটা নিয়ম তোমার জানতে হবে, যে অনেক সময় ডাইরেক্ট স্পিচে অবজেক্ট আছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার পরেও ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, এনি এরকম সম্বোধন করা বোঝাবে। সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো আগে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করব। কিন্তু অবজেক্ট যদি না থাকে আর এই শব্দগুলো থাকে, তাহলে তুমি বেটার হবে যদি সেটাকে অবজেক্ট হিসেবে ইউজ করো। আমি দুটো উদাহরণ দিলে ক্লিয়ার হবে বিষয়টা। আবার দেখো, জিম ডার্লিং ক্রাইড ডেলা, ডেলা ক্রাইড ডার্লিং, এই পর্যন্ত কিন্তু হয়ে যায়। আবার জিম একটা এক্সট্রা দিছে। আমি বলছিলাম যে অবজেক্ট থাকার পরেও যদি অতিরিক্ত অর্থাৎ সম্বোধন করা বোঝায় এই শব্দগুলো দ্বারা, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, ডার্লিং, অ্যানি যে কোনো কিছু থাকতে পারে, তাহলে আমি কি করব? সেটাকে আমি অ্যাড্রেসিং লিখবো। যেমন অ্যাড্রেসিং জিম, জিমকে অ্যাড্রেস করে অ্যাজ হার ডার্লিং, তার ডার্লিং হিসাবে। তারপরে আমি বাকি যা আছে সে লিখবো, যে ডেলা asked অথবা রিকোয়েস্টেড হিম নট টু লুক অ্যাট হার ইন দ্য ওয়ে। বুঝতে পারছো? এখন যদি এরকম থাকতো, আবার দেখো মিম সেইড, এখানে তৌকিদ লেখা, যে এখানে মিম সেইড, এখানে কোনো রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই, আছে অবজেক্ট কিন্তু নাই। যেহেতু এখানে অবজেক্ট নাই, কিন্তু দেখো কমার পরিবর্তে আবার তৌকির একটা শব্দ অ্যাড্রেস করা হয়েছে। এখন এটা তো ডাইরেক্ট নাম, এটা এই নামটাকে সে বলছে ডোন্ট ফরগেট, তার মানে কি এই নামটাকেই এই ব্যক্তি, তৌকির নামের ব্যক্তিকে সে রিকোয়েস্ট করছিল আমাকে ভুলে না যেতে। এই জায়গাটায় অ্যাপিল করা, রিকোয়েস্ট করা, যে কোনো কিছু মনে করতে পারো। তাহলে আমি এই সেইডের অর্থাৎ রিপোর্টিং ভার্বের আমি অবজেক্ট হিসেবে তৌকিকে নিব, অর্থাৎ সেইড টু তৌকির এমনটা মিন করবো, যে মিম রিকোয়েস্টেড তৌকির নট টু ফরগেট হার। বুঝতে পারছো? যদি অবজেক্ট থাকতো এখানে, যে মিম সেইড টু তৌকির, আবার লিখতো ফ্রেন্ড ডোন্ট ফরগেট মি, তাহলে আমি অ্যাড্রেসিং তৌকির অ্যাজ ফ্রেন্ড মিম রিকোয়েস্টেড নট টু ফরগেট এইভাবে লিখতাম। যেহেতু তোমার অবজেক্ট নাই, তার তৌকিরকে আমরা অবজেক্ট হিসেবে করে নিব। ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরপর অনেক সময় দেখবা সেন্টেন্সের ভিতরে ওয়েল, ইউ সি এই শব্দগুলো থাকে। কি কি থাকে? ওয়েল, ইউ সি, এই শব্দগুলো অতিরিক্ত শব্দ, এগুলো আমার লাগবে না। ইনডাইরেক্ট করার সময় এই শব্দগুলো তুমি একেবারেই বাদ দিয়ে দিবে সেন্টেন্সের ভিতরে, কোথাও না লিখলেও আমার কোনো, বা তোমার সেন্টেন্স স্ট্রাকচারে কোনো সমস্যা
হবে না। যেমন দি টিচার সেড ওয়েল রাজীব আই শ্যাল রিওয়ার্ড ইউ। ওয়েল রাজীব, টিচার দেখো যদি কি বলছিলাম যে ওয়েল বা ইউসি থাকলে আমরা সেটা বাদ দিব। দ্য টিচার সেড ওয়েল রাজীব আই শ্যাল রিওয়ার্ড ইউ। টিচার রাজীবকে বলেছে তুমি খুব ভালো করেছো, তোমাকে রিওয়ার্ড দিব আমি। এখানে ওয়েল শব্দটা আমরা দিব না। আর আগের মতোই বলছিলাম যে যখন রাজীব শব্দটা এক্সট্রা আছে বাট রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নাই, সেই জন্য রাজীবকে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে নিয়ে আসি। দ্য টিচার সেড টু রাজীব অথবা টোল্ড রাজীব দ্যাট হি উড রিওয়ার্ড হিম। হিম মানে রাজীব, হি মানে টিচার। বুঝতে পারছো? তাহলে আমি এখানে একসাথে দুইটা নিয়ম প্রয়োগ করছি, অবশ্যই 6 স্টেপ কিন্তু ফলো করছি। কিভাবে? এটা পাস্ট টেন্স ছিল, কমা ইনভার্টেড কমা পরিবর্তে আমি দ্যাট লিখেছি। তারপরে দেখো আরেকটা নিয়ম ফলো করছি, কি ওয়েল বাদ দিয়েছি। আরেকটা নিয়ম কি ফলো করছে যে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি না থাকে তাহলে অদ্বিতীয় মানে সম্বোধন শব্দটাকে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট করে নিব। ঠিক সেই কাজটাই করলাম। দ্য টিচার সেড টু রাজীব অথবা টোল্ড রাজীব কমা ইনভার্টেড কমা দ্যাট, আর বাকিগুলো আগের নিয়ম, হি উড রিওয়ার্ড হিম। আবার দেখবো অনেক সময় বাই আল্লাহ, বাই গড, বাই মাই লর্ড অথবা তোমার আরও এরকম যে কোনো থাকবে। তুমি সেক্ষেত্রে কী করবা? সেক্ষেত্রে বাই আল্লাহ মানে কি? আল্লাহ কসম, তাহলে আমরা ওইভাবে লিখবো সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গডেস, যেভাবে দেওয়া থাকবে সেটা লিখবো। তাহলে কী লিখবো? বাই আল্লাহ হি সেড আই উইল হেল্প। তাহলে এই বাই আল্লাহর পরিবর্তে বাই আল্লাহ এখানে 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 যে কোনো জায়গায় থাকতে পারে। সোয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড হেল্প মি। আবার দেখবে অনেক সময় সেন্টেন্সের ভিতরে, তা বুঝতে পারছো তো সোয়ারিং বাই আল্লাহ কখন লিখবো? হ্যাঁ, এরপর দেখবো অনেক সময় সেন্টেন্সের ভিতরে সো বাট এই শব্দগুলো থাকে। সো থাকলে আমরা দ্যাট ইজ ওয়াই লিখবো, বাট থাকলে লিখবো এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন। তা সীমা সেড টু মি আই এম আনওয়েল, আমি অসুস্থ ছিলাম, সো আই শ্যাল নট গো টু স্কুল। তাহলে এখানে কী লিখবো? আমি সয়ের পরিবর্তে শুধুমাত্র বাকিগুলো সব নিয়ম ঠিক রাখবো, সয়ের পরিবর্তে আমি লিখবো দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে? সীমা টোল্ড মি দ্যাট শি ওয়াজ আনওয়েল, দ্যাট ইজ ওয়াই শি কুড নট গো টু স্কুল। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। আমি আসলে আরেকটা ক্লাস আমি পুরো ন্যারেশনের উপর নিব এবং সেদিন তোমাদের কয়েকটা প্যাসেজ অ্যাটলিস্ট আমরা করে দেখবো, এক্সারসাইজ করব। তাহলে আমি শেষ করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা আগে প্রথমত কি করব, ডিটাচ সেন্টেন্সের নিয়মগুলো আমরা দেখব। সেইখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, তারপরে টেন্স পরিবর্তন নিয়ম, এগুলো আগে ক্লিয়ার আইডিয়া নিবা। নেওয়ার পরে আপডেট টাইম অ্যান্ড প্লেস, এখানে কিছু একটা চার্ট দিয়েছিলাম কীভাবে চেঞ্জ করতে হয়, দিস থাকলে ডেট হয়, এগুলো তোমাকে জানতে হবে। এই 6টা স্টেপ ফলো করে সেন্টেন্স, 5টা যে সেন্টেন্স আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, 5টা সেন্টেন্সের উপর সেন্টেন্স নিউরেশনগুলো শেষ করবা। করার পরে আজকে আমি যে 10টা 11টা 12টা নিয়ম পড়ালাম প্যাসেজ নিউরেশনের, সেই 12টা নিয়ম তুমি দেখবা। আমি আশা করি পরবর্তী যে ক্লাসটা হবে 27 তারিখ তোমাদের সাথে আমার, সেই ক্লাসে আমরা মিনিমাম যে কয়টা সম্ভব সেই কয়টা আমরা এক্সারসাইজ করব। আমরা আশা করি সেই দিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাই এবং ক্লাসটা মনোযোগ দেখবা। পরবর্তী ক্লাসের জন্য বিগত ক্লাসগুলোর সম্বন্ধে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে সেই ক্লাসে বসবা। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারবা অথবা ফোন করতে পারবা। আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, এবং আগের 2টা ক্লাস অবশ্যই তোমরা আগে দেখে নিবা, তাহলে তৃতীয় ক্লাসটা বুঝতে ভালো হবে এবং এই 3টে ক্লাসের সমষ্টি 4র্থ ক্লাস হবে। ওকে, ধন্যবাদ।